প্রায় 15 ঘন্টা উৎপাদনে থাকার পর আবার বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। বয়লারের টিউব ফেটে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার বেলা 11:30টার দিকে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর আগে বুধবার রাত 10টার দিকে 125 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। এতে সেদিন এই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রায় 48 ঘন্টা পর শুক্রবার রাত 8টার দিকে ইউনিটটি আবার উৎপাদনে ফেরে। তবে অল্প সময়ের মধ্যেই আবার যান্ত্রিক ত্রুটিতে সেটি বন্ধ হয়ে গেল। চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত অনলাইন প্রতারণায় 4 জনকে এবং ডক্টর মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের 10 সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি ও ডিএমপি। শনিবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন ও মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এ সময় ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা প্রক্রিয়াধীন এবং এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার বলেন, এআই ও ডিপ ফেক ব্যবহার করে মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের কণ্ঠ ও চেহারা ব্যবহার করে তারা বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন চালিয়ে যৌন উত্তেজক ঔষধ বিক্রি করছে বলেও জানান তিনি। এই 4 জনের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের রিমান্ডে এনে তাদের এই ঘটনা সংক্রান্তে সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্র প্রশ্নপত্র দেওয়ার নাম করে নিরীহ মানুষের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে টাকা আদায় এবং প্রলোভন দিয়ে আসছে। আমরা এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আমরা তদন্তের পরে বাকি বিষয়ে বলতে পারবো। আসলে এটা তদন্ত মাত্র আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে 10 জনকে গ্রেপ্তার করেছি। মূলত 2টি জায়গা থেকে আমি আপনাদের বলেছি যে চট্টগ্রামের থেকে আমরা 9 জনকে গ্রেপ্তার করেছি। তাদেরকেও আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি এবং 2টা কুরিয়ার সার্ভিসের নাম এসেছে, স্টেট ফার্স্ট এবং পাঠাও। তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা এটা যাচাই বাছাই এবং অন্যান্য তথ্য প্রমাণ পাওয়া সাপেক্ষে বলা যাবে, এই মুহূর্তে বলা যাচ্ছে। জামায়াতের আমির শফিকুর রহমান ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অতীত ইতিহাস বিবেচনায় জনগণ ইতোমধ্যেই জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও যেন রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করা যায় সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি আরো বলেন, আগামী 1 মে শ্রমিক দিবসে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। ওই দিন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টা থেকে এই সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামায়াতে ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি তার জনপ্রিয়তার মধ্য দিয়ে 213টি আসন লাভ করে সে সরকার গঠন করার সুযোগ পেয়েছে। সুতরাং জামায়াতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার আমার প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। ঢাকার বোর্ড ক্লাবে উত্তরা ডেন্টাল সার্জনদের প্ল্যাটফর্মের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস 2026 উপলক্ষে ইউডিডিইজি এর দ্বিতীয় ডেন্টাল নলেজ শেয়ারিং সায়েন্টিফিক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। এই সিম্পোজিয়ামের উত্তরার সিনিয়র ও জুনিয়র ডেন্টাল সার্জনদের সমন্বয়ে প্রায় শতাধিক নিবন্ধিত চিকিৎসক অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামের মূল লক্ষ্য ডেন্টাল পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময়, আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট এবং একটি শক্তিশালী
শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা। আয়োজকরা আশা প্রকাশ করেন এই আয়োজন ডেন্টাল কমিউনিটির মধ্যে জ্ঞান চর্চা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও আশা প্রকাশ করেন আয়োজক কমিটি। ভোলা লালমোহনে মাছ শিকারের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কর্মহীন জেলেদের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ সহ অন্যান্যরা। নওগাঁর বদলগাছিতে 2 দিনব্যাপী 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, 10ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বদলগাছি উপজেলা কৃষি অফিস চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ উদ্দিন ও বদলগাছি থানার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। মাদারীপুরে নতুন করে স্পোর্টস কার্যক্রমের প্রচারণা বৃদ্ধি, অবহিতকরণ এবং সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ ও জেলা ক্রীড়া অফিসার আনিসুর রহমান। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের বীরগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় 80 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যের মাঝে 2টি করে ছাগল, 50 কেজি করে ছাগলের খাদ্য, 5টি করে ম্যাট, 2টি করে টিন এবং 4টি করে পিলার বিতরণ করা হয়। শনিবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের আয়োজনে এসব বিতরণ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার মান্নানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আধুনিক ও বাসযোগ্য নগরী বিনির্মাণে কর্মপরিকল্পনা আমার স্বপ্ন আমার কুমিল্লা 11 দফা উন্নয়ন প্রস্তাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা বাঁচাও মঞ্চ এবং সম্ভাবনাময় বাংলাদেশের উদ্যোগে কুমিল্লা বোর্ডের কনফারেন্স হল রুমে সেমিনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় কুমিল্লা নগরীর নাগরিক সমস্যার কার্যকর সমাধান এবং যুগোপযোগী উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে 11 দফা উন্নয়ন পরিকল্পনা প্রেজেন্টেশনের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করেন তিনি। সেমিনারে উপস্থিত ছিলেন জাইকার মাস্টার প্ল্যান ডেভেলপমেন্ট এক্সপার্ট এবং কনসালটেন্ট মেহেদি হাসান এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নজরুল ইসলাম সহ অনেকেই। সাভার প্রেস ক্লাবের জন্য জমি সহ নতুন ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। শনিবার দুপুরে সাভারের মুক্তি মোড় এলাকায় সাভার প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, সাভারে জেলা প্রশাসনের দখলে থাকা সব সরকারি জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি মুক্তি মোড়ে অবস্থিত সাভার পৌর কমিটির সেন্টার ভেঙে সেখানে আধুনিক কমিউনিটি সেন্টারের পাশাপাশি একটি বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এর আগে দখল হয়ে যাওয়া জেলা পরিষদের বিভিন্ন জায়গায় সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল সহ অনেকেই।
দিনাজপুরের বীরগঞ্জে 210 জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ কামরুল হাসান সহ অন্যান্যরা। গোপালগঞ্জে 45 কোটি 70 লাখ টাকা ব্যয়ে 5টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং 23 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয়রা। জ্বালানির দাম বৃদ্ধির কারণে বাস ভাড়া বা নিত্যপণ্যের দাম নাটকীয়ভাবে বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের স্থানে গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি নতুন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে ফুয়েল ইন্টেন্সিভ শিল্পে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ শিল্প স্থাপনে মনোযোগ দেওয়া উচিত। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদ হাসান ও প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন সহ অন্যান্যরা। জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদু ভাব, সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ। আর আগামী দিনে যারা নতুন বিনিয়োগ করবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের তো আমাদের সবারই সময় উপযোগী স্ট্র্যাটেজি নিতে হবে, কলা কৌশল নিতে হবে। সেই জন্য আমরা ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে মন দিব। সেরকম বিনিয়োগের পর্যাপ্ত সুযোগ আছে, সেগুলি আকৃষ্ট করার চেষ্টা করব।